ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা 2023 এর সমস্ত বিগত বছরের কোশ্চেন অ্যান্সার একটি ক্লাসে কভার করব। এর আগে 2021 এর শিফট 1 শিফট 2 এবং 2022 এর শিফট 1 শিফট 2 এক একটি করে ক্লাস আমরা কভার করেছি। আজকে আমরা 2023 এ যে সকল কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছিল সমস্ত কোশ্চেন অ্যান্সার একটি ক্লাসে কভার করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। তাহলে এর পরে 2024 এর যে কোশ্চেনগুলো আমি সলভ করে দেব সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা বিগত বছরের সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও তোমরা প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। LEARNMILD স্পেলিং ঠিকঠাক করে লিখলে লার্ন মাইল অ্যাপ এই লোগোটি পেয়ে যাবে। এই অ্যাপটি ইনস্টল করার পরে বিগত বছরের কোশ্চেন PYQ সেকশন এই জায়গায় সমস্ত সালের কোশ্চেন অ্যান্সার উত্তর শীট সমেত দেওয়া রয়েছে, তোমরা এখানে প্র্যাকটিস করবে। আর প্রথম কোশ্চেন এখানে দেখো 2023 এ লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি 1 এ যে কোশ্চেন গুলো ছিল বলা হয়েছে ex-situ সংরক্ষণের উদাহরণ। তো ex-situ সংরক্ষণ কোনগুলো? ex-situ সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, জার্মোপ্লাজম, সিড ব্যাংক, এগুলো কি ex-situ সংরক্ষণ। তো আমরা জানি যখন নিজস্ব বাসস্থান থেকে দূরে নিয়ে গিয়ে সংরক্ষণ করা হয় তখন সেটা হয় ex-situ সংরক্ষণ। ex-situ সংরক্ষণের উদাহরণ যেগুলো বললাম চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, জার্মোপ্লাজম, সিড ব্যাংক, এইগুলো। এখানে বীজ ব্যাংক অপশন রয়েছে, এটাই রাইট অ্যান্সার হবে। এবারে ভালো নাম্বার যদি তুমি তুলতে চাও তোমাকে ডিটেলসে পড়তে হবে। আর তোমরা জানো আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায় এবং আমরা একটি নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি। সম্পূর্ণ নতুন পেইড ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও টোটাল তোমার খরচ হবে 699 টাকা। ওয়ান টাইম পেমেন্ট করবে, মান্থলি কোনো টাকা নেওয়া হয় না। এই 699 টাকা পেমেন্ট করলে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্টের লাইভ ক্লাস প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে আমাদের অ্যাপে হয়। তোমরা এই ক্লাসগুলো করতে পারবে। ক্লাস কোনো কারণে মিস করে গেলে সেখানে রেকর্ডিং থাকবে, সেই রেকর্ডিং ক্লাস তুমি দেখে নিতে পারবে। মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পেয়ে যাবে এই 699 টাকা পেমেন্ট করলে। যারা জয়েন করতে চাও অবশ্যই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে। নিজেদের পেমেন্টের অপশন যদি নাও থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো, তার জন্য এই স্ক্যানারটি ইউজ করবে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে আসছি, যাদের প্রয়োজন তোমরা যোগাযোগ করবে। তো এখানে যে কোশ্চেনটি ছিল ex-situ সংরক্ষণের উদাহরণ বীজ ব্যাংক বলে দিয়েছি। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত? তো আমরা জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সবসময়ের জন্য জালিকাকার বা জালকাকার শিরাবিন্যাস যুক্ত হয়ে থাকে, কিন্তু ক্যালোফিলাস ইনোফিলাম, ক্যালোফিলাস ইনোফিলাম এই একটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এদের পাতা জালিকাকার শিরাবিন্যাস না হয়ে সমান্তরাল শিরাবিন্যাস হয়ে থাকে। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন সি ক্যালোফিলাস ইনোফিলাম, এদের কি দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। তারপরের কোশ্চেন, যদি হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে কি বলা হয়? বলা হয়েছে যদি হোমোজাইগাস অপত্যের সঙ্গে হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংকরণ ঘটানো হচ্ছে তাহলে কি হবে? সেটাকে আমরা কি বলবো? তাকে আমরা টেস্ট ক্রস বলবো। কারণ টেস্ট ক্রস হচ্ছে একটি সংকরায়ন পদ্ধতি, এর মাধ্যমে কি করা হয়? জীবের জিনোটাইপ নির্ধারণ করা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে টেস্ট ক্রস, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি গ্লুকোজ অণু? এই চারটে অপশনের মধ্যে গ্লুকোজ অণু কোনটি? তো আমাদের মনে রাখতে হবে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। গ্লুকোজ বা গ্লুকোজ অণু হচ্ছে C6H12O6। তারপরের কোশ্চেন, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? ক্রোমোজোমের কোন অংশে
নিউক্লিওলাস সংযুক্ত থাকে। তো ক্রোমোজোমে নিউক্লিওলাস সংযুক্ত থাকে প্রাথমিক খাঁজে, কারণ আমরা জানি যে ক্রোমোজোমের যে নিউক্লিওলাস এটা হচ্ছে অর্গানাইজার অঞ্চলে, অর্থাৎ নিউক্লিয়াস সংযুক্ত অর্গানাইজার অঞ্চলে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস হলো নিউক্লিয়াসের একটি গোলাকার অংশ, এই অংশে প্রাথমিক খাঁজে কি থাকে, নিউক্লিয়াস সংযুক্ত থাকে। তাহলে ক্রোমোজোমের যে অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে সেটা হচ্ছে প্রাথমিক খাঁজ। অ্যাকচুয়ালি এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে প্রাথমিক খাঁজ, এখানে অপশনটি এমন দেওয়া উচিত ছিল যে ক্রোমোজোমের নিউক্লিয়াস অর্গানাইজার অঞ্চলে সংযুক্ত থাকে, অর্গানাইজার অপশন দেওয়া থাকলে আরো পারফেক্ট অ্যান্সার হতো। চলো তারপরের কোশ্চেন, মানুষের এ বি ও ব্লাড গ্রুপের আবিষ্কারক হলেন কে? আমাদের ব্লাড গ্রুপ, কারোর এ ব্লাড গ্রুপ, কারোর বি, কারোর এ বি, কারোর হচ্ছে ও, এই যে ব্লাড গ্রুপ গুলো এ বি ও ব্লাড গ্রুপ, এই ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? এই ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের কোশ্চেন, পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো কি? পাখির ডানা এবং পতঙ্গের ডানা কি? পাখির ডানা পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কারণ কি? কারণ উৎস গঠন একই কিন্তু কাজ আলাদা, এই জন্য একে আমরা বলি সমসমস্ত অঙ্গ। যেমন বাদুড়ের ডানা, পাখির ডানা, তিমির ফ্লিপার, পতঙ্গের ডানা, এইগুলো তাহলে সমবৃত্তীয় অঙ্গ। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলোরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয় কোন জীব দ্বারা? তো এখানে অপশনগুলো দেওয়া রয়েছে, আমাদের জানতে হবে যে ফাইলেরিয়াসিস যেটা হচ্ছে নেমাটোড বা হচ্ছে লিম্ফিয়াটিক, যেটা হচ্ছে ফাইলোরিয়াসিসের প্রধান কারণ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে উসচেরিচিয়া ব্র্যানিক্যাপটি, উসচেরিচিয়া ব্র্যানিক্যাপটি, রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত গুলোর কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষারের নাম কি? তো ডিএনএ এর মধ্যে গুয়ানিনের যে পরিপূরক ক্ষার সেটা হচ্ছে সাইটোসিন, আর হচ্ছে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার হলে তখন থাইমিন হতো। তাহলে গুয়ানিনের পরিপূরক ক্ষার হচ্ছে সাইটোসিন, অপশন সি হবে রাইট অ্যান্সার। আর যদি বলতো হচ্ছে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার তখন থাইমিন হতো। এরপরের কোশ্চেন, মিওসিসের কোন দশায় সমসমস্ত ক্রোমোজোম গুলো পৃথকীকৃত হয়? সমসমস্ত ক্রোমোজোম গুলো পৃথকীকৃত হয়, তো এখানে আমাদের মনে রাখতে হবে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ দশায় কি হয়? সমসমস্ত ক্রোমোজোম গুলো পৃথকীকৃত হয়, অর্থাৎ দুই মেরুর দিকে গমন করে, অ্যানাফেজ 1 এ হয় এটা। ঠিক আছে, তারপরের কোশ্চেন, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? তো ট্রপিক হরমোনের উদাহরণ আমাদের মনে রাখতে হবে যে অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। দেখো ট্রপিক কথাটা এখানে যুক্ত রয়েছে, তাহলে ACTH এটা একটি কি ট্রপিক হরমোনের উদাহরণ। তাছাড়া মনে রাখতে পারো STH, তারপর হচ্ছে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সোমাটোট্রপিক হরমোন, এগুলো কি ট্রপিক হরমোন, কারণ একটি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য একটি গ্রন্থি নিঃসরণে উদ্দীপিত করে, এই জন্য এদেরকে আমরা বলি ট্রপিক হরমোন, ট্রাফিক পুলিশের মতো কাজ করে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, সিস্টোমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা হলেন কে? সিস্টোমা ন্যাচুরি নামক বইটির রচয়িতা কে? আমরা জানি ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস আধুনিক ট্যাক্সোনমির জনক, ইনি কি করেছেন? সিস্টোমা ন্যাচুরি নামক বইটি লিখেছেন। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেন, কোন উদ্ভিদে হাইড্রোফিলি প্রদর্শিত হয়? হাইড্রোফিলি, হাইড্রোফিলি মানে জলের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণ করে যারা, তাদের আমরা বলি হাইড্রোফিলি। তাহলে হাইড্রিলা এসপি এটা হচ্ছে হাইড্রোফিলি, জলের মাধ্যমে কি করে? জলের মাধ্যমে এরা কি করে? পরাগায়ন ঘটায়। এছাড়াও মনে রাখবে নেলুম্বো, তারপর হচ্ছে ভ্যালিসেনিরিয়া, তারপর হচ্ছে জ্যাস্টেরিয়া, এরা কিন্তু হাইড্রোফিলি উদ্ভিদ। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? তো এই চারটে অপশনের মধ্যে ভিটামিনের উদাহরণ, তো আমরা জানি ভিটামিন দুই প্রকারের হয়ে থাকে, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন আর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন ভিটামিন A, D, E, K আর B, C, P, এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন।
এবার এখানে দেখো অপশানে রয়েছে বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নাম শিখিয়েছি আমি তোমাদের। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি এর কথা বলা হচ্ছে। এটি একটি কি ভিটামিনের উদাহরণ। কোশ্চেনটি জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে। নিম্নলিখিত গুলোর কোনটি স্টেরয়েড হরমোন নয়? তো স্টেরয়েড হরমোন কোনগুলো? আমাদের যে মানে সেক্সুয়াল মানে হচ্ছে যৌন লক্ষণ যেগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। তাহলে স্টেরয়েড হচ্ছে কোলেস্টেরল থেকে প্রাপ্ত জৈব যৌগ। এগুলো কি এন্ডোজাইম, যেগুলো হচ্ছে সিস্টেম হরমোনের একটি অংশ। এখানে যে অপশন গুলো রয়েছে দেখো, সেক্স স্টেরয়েড, যেমন এখানে টেস্টোস্টেরন রয়েছে, ইস্ট্রোজেন রয়েছে, প্রোজেস্টেরন রয়েছে, এগুলো কি সেক্স স্টেরয়েড। কিন্তু ইনসুলিন এটা কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে খরিত হয়। তাহলে এটা স্টেরয়েড হরমোন নয়। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার এখানে, যেহেতু 9 দিয়ে কোশ্চেন। তারপরে কোশ্চেন, নিম্নলিখিত গুলোর কোনটি প্রধানত দেহভঙ্গি নির্ধারণের সঙ্গে জড়িত? তো দেহভঙ্গি নির্ধারণের সঙ্গে জড়িত বা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? আমাদের লঘু মস্তিষ্ক, অর্থাৎ সেরিবেলাম। রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেন, ডিএনএ তন্তু এবং হিস্টোন অ্যাক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো কি? কি বললাম? ডিএনএ তন্তু এবং হিস্টোন অ্যাক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুটির নাম কি? অপশানে রয়েছে সেন্ট্রোমিয়ার, নিউক্লিওজোম, নিউক্লিওটাইড এবং ক্রোমোজোম। তো এখানে রাইট অ্যান্সার হবে যে ডিএনএ তন্তু এবং হিস্টোন অ্যাক্টামারের সমন্বয়ে গঠিত যে জটিল অণু সেটা হচ্ছে নিউক্লিওজোম। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। কারণ ঋণাত্মক আধানযুক্ত ডিএনএ ধনাত্মক আধানযুক্ত হিস্টোন অ্যাক্টামার যেটা হচ্ছে প্রোটিন এর চারপাশে আবৃত থাকে, যা একটি নিউক্লিওজোম নামক কাঠামো তৈরি করে। তাহলে এটা নিউক্লিওজোম। এরপরের কোশ্চেন, কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি কি? তাহলে কি বলছে? কোষ পর্দায় সব থেকে বেশি প্রাপ্ত লিপিডের নাম কি? কোষ পর্দায় সব থেকে বেশি প্রাপ্ত লিপিডের নাম ফসফোলিপিড। অপশন সি হবে রাইট অ্যান্সার। কোষ পর্দায় পাওয়া যায় এমন লিপিড হচ্ছে স্টেরল, তারপর হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড, ফসফোফাইটিল বা হচ্ছে যেটাকে আমরা কোলিন বলি, হচ্ছে ফসফোফাইডিল কোলিন যেটাকে বলি, ফসফোফাইডিল ইথানল যেটাকে বলি, এগুলো কি? এগুলো কোষ পর্দায় প্রাপ্ত বিভিন্ন লিপিড। তাহলে এখানে ফসফোলিপিড পাচ্ছি মানে এই অপশনটা দাগ করব। তারপরের কোশ্চেন, নিচের কোনটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয় কোনটি? তো আমাদের মনে রাখতে হবে রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়ে আরএনএ অণু কি করে? কোষের সাইটোপ্লাজমকে রপ্তানি করে বা কোষের সাইটোপ্লাজমে রপ্তানিত হয়। তাহলে এখানে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, অণুচক্রিকার প্রধান কাজ হলো কি? অণুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, রক্তক্ষরণ বন্ধ করা, রক্তনালীর ক্ষতিগ্রস্ত কোন এলাকায় সেটাকে কি করে? পুনর্গঠন করে। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে কাটাক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, এই অপশনটি আমরা দাগ করব। তাহলে অণুচক্রিকার প্রধান কাজ কাটাক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ করা। পরের কোশ্চেন, যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়। যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে কি সঞ্চিত হয়? গ্লাইকোজেন অর্থাৎ গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হয় যকৃৎ এবং পেশিতে। অপশন এ সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে কি? শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে আর্দ্র বিশ্লেষক উৎসেচক, অর্থাৎ যাকে আমরা বলি হাইড্রোলিক এনজাইম। শুক্রাণুর অ্যাক্রোজোমে হাইড্রোলাইটিক এনজাইম, তারপর হচ্ছে অ্যান্টিজেন এবং প্রোটিন থাকে। তাহলে হাইড্রোলাইটিক এনজাইম মানে আর্দ্র বিশ্লেষক উৎসেচকের কথা বলা হচ্ছে। জাস্ট আমরা এটা পড়ে এসেছি, এখানে বাংলা অর্থ দিয়ে দিয়েছি। চলো তারপরের কোশ্চেন, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলোর মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? তো কোন ইউক্যারিওটিকের মধ্যে বা কোন ইউক্যারিওটিক জীবগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না? তো আমাদের মনে রাখতে হবে যে সমস্ত ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু কিছু কিছু কোষ রয়েছে যেমন এন্টামিবা হিস্টোলাইটিকা, তারপরে হচ্ছে গ্লুজিয়া
প্লোকোগ্লোসি, এদের কিন্তু কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না ইউক্যারিওটিক কোষ থাকলেও। এখানে যে অপশন গুলো দিয়েছে তার মধ্যে আমি যদি খুঁজে বার করি অপশন বি, মনসার কমানোডয়েস এক্সনেস এক্সলিস, তাহলে এখানে এই অপশনটা রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নামটা একটু কঠিন কিন্তু মনে রাখতে হবে। মনসার হচ্ছে কমানোডয়েস, মনসার কমানোডয়েস এক্সেলস। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তারপরের কোশ্চেন, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে জাইমেজ, জাইমোজেন কোষ, কুপারের কোষ, অক্সিনটিক কোষ নাকি লালা কোষ? রাইট অ্যান্সার কি হবে? তো পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কোনটি? সেটি হচ্ছে অক্সিনটিক কোষ, অপশন সি হবে রাইট অ্যান্সার। পাকস্থলীর প্রাচীরে অবস্থিত মিউকাস কোষ থেকে মিউকাস, তারপর হচ্ছে পেকটিন পেশি থেকে পেপসিন এবং অক্সিনটিক কোষ থেকে এইচসিএল নিঃসৃত হয়। তারপরের কোশ্চেন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশি স্তর থাকে? সর্বাধিক পুরু পেশি স্তর থাকে কোথায়? আমাদের নিলয়ের অলিন্দে, নিলয়ের অলিন্দে পুরু পেশি স্তর থাকে, কারণ এদের কি করতে হয়, হৃদয় থেকে কি করতে হয়, রক্ত পাম্প করতে হয়। তাহলে বাম নিলয়, এখানে নিলয় বলতে এখানে বাম নিলয়ের কথা বলা হয়েছে, ডান নিলয় থেকে বাম নিলয়ের যে পেশি সেটা কিন্তু পুরু। রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেন, এইচআইভি তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এখানে কোন নিউক্লিক অ্যাসিড থাকে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থাকে, অর্থাৎ এসএস আরএনএ থাকে। অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে এইচআইভি তে আরএনএ নিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এসএস আরএনএ। তারপরের কোশ্চেন, নিচের কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী কোনটি? তো আমাদের মনে রাখতে হবে পাচিত খাদ্যবস্তু কোথায় শোষণ হয়? ক্ষুদ্রান্তে শোষণ হয়। তো রাইট অ্যান্সার, পাচিত খাদ্যবস্তু শোষিত হয় ক্ষুদ্রান্তে। তারপরের কোশ্চেন, বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির পূর্ণ নাম কি? বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন, ব্যাসিলাস ক্যালমেট গুয়ারিন। অপশন বি হবে রাইট অ্যান্সার। স্পেলিংটা এবং বানানটা ঠিকঠাক দেখে রাখবে, এই টাইপের কোশ্চেন দেয়। কখন দেওয়া হয় বিসিজি টিকা? যক্ষা রোগের ক্ষেত্রে। এরপরের কোশ্চেন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলোর কোনটি বোল্ডিং ফিনোটাইপের জন্য দায়ী? তো বোল্ডিং ফিনোটাইপের জন্য দায়ী কোনটি? বোল্ডিং ফিনোটাইপ যেটা হচ্ছে জিববেরেলিন হরমোন এর জন্য দায়ী, অর্থাৎ বিট, গাঁদা মানে বাঁধাকপি ইত্যাদিদের কি করে, রোজেটর অ্যাভানাস কি মানে বোল্ডিং যেটাকে বলা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? জিববেরেলিন, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত রঞ্জকগুলোর কোনটি মানব দেহের ত্বকে পাওয়া যায়? তো মানব দেহের ত্বকে কি পাওয়া যায়? মেলানিন পাওয়া যায়। তা মেলানিন হচ্ছে মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যার কারণে চামড়া, চুল কালো, এগুলো রং যে হয় আমাদের, কেউ কালো কেউ ফর্সা, এটা কেন হয়? এই মেলানিনের জন্য হয়। মেলানিন বেশি থাকলে কালো, কম থাকলে ফর্সা। তারপরের কোশ্চেন, ক্যাটাগরি 2 থেকে জীবন বিজ্ঞানের যে কোশ্চেন গুলো দিয়েছিল, প্রথম কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বা কোনগুলো কোএনজাইম? তো কোএনজাইম কি? কোএনজাইম হচ্ছে একটি জৈবিক অণু যা একটি এনজাইমের অনুঘটক কার্যকে উন্নত করে বা অনুঘটক কার্যকে উদ্দীপিত করে। এনএডি, তারপরে এনএডিপি, এফএডিএইচ, এইগুলো কি কোএনজাইম। তাহলে এখানে যে অপশন রয়েছে দেখো এফএডিএইচ, এটি একটি কোএনজাইম। তারপরের কোশ্চেন, জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলি মৃত? তো রাইট অ্যান্সার কি হবে? কি বলেছে? জাইলেম কলার অধীন নিম্নলিখিত কোন কোষ বা কোষগুলো মৃত? তো আমরা জানি জাইলেম প্যারেনকাইমা ছাড়া সমস্ত টিস্যু মৃত হয়। তাহলে এখানে জাইলেম প্যারেনকাইমা এটা জীবিত, বাকিগুলো সব মৃত। তো এখানে আমাদের অপশন গুলো হবে ট্রাকাইড্রেস, ট্রাকিয়া এবং জাইলেম তন্তু, এই তিনটে অপশন ঠিক হবে যেহেতু ক্যাটাগরি 2 এর কোশ্চেন। তাহলে এ বি সি তিনটে অপশন ঠিক। ঠিক আছে, রাইট অ্যান্সার এটা। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলেছে? মানব দেহে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো,
তো ক্যালসিফেরলের অভাবে বা ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয়। তো আমরা জানি শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয় এবং বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। তাহলে অপশন সি এবং অপশন ডি দুটো অ্যান্সার সঠিক। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি বা কোনগুলো ভাইরাস ঘটিত রোগ? তো ভাইরাস ঘটিত রোগ কোনগুলো? ভাইরাস ঘটিত রোগ হচ্ছে এইডস রোগ, টিটেনাস রোগ, টিটেনাস তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হবে না। ইনফ্লুয়েঞ্জা রোগ, তাহলে এইডস, ইনফ্লুয়েঞ্জা এই দুটো কি ভাইরাস ঘটিত রোগ, তাহলে অপশন এ আর সি রাইট অ্যান্সার। আর এখানে দেখো টিটেনাস, নিউমোনিয়া এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, তাহলে এই দুটো হবে না, এই দুটো অ্যান্সার ঠিক, এ এবং সি। তারপরের কোশ্চেন, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি হলো, কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো কি কি? অপশানে রয়েছে দেখো, স্পোমোকর্ড উপস্থিত, নোটোকর্ড উপস্থিত, পৃষ্ঠীয় ফাঁপা, স্নায়ুরজ্জু উপস্থিত, গলবিলের ফুলকা ছিদ্র উপস্থিত। তো রাইট অ্যান্সার কি হবে? কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নেটোকর্ড উপস্থিত থাকবে, অপশন বি এখানে সঠিক অ্যান্সার, এবং পৃষ্ঠীয় ফাঁপা, স্নায়ুরজ্জু উপস্থিত থাকবে, তাহলে অপশন বি এবং অপশন সি দুটো অ্যান্সার ঠিক। তাছাড়া তুমি কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আরো মনে রাখতে পারো যে পৃষ্ঠীয় ফাঁপা নার্ভ কর্ড, যেটা আমি একটু আগে বলে দিলাম, তারপরে যে ফ্যারেঞ্জিয়াল স্টিল থাকবে, তারপরে বদ্ধ সংবহন ব্যবস্থা থাকবে, পোস্ট অ্যানাল লেস থাকবে, এগুলো তুমি মনে রাখতে পারো। তারপরের কোশ্চেন, জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলো বর্তমান? জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলি বর্তমান? তো মনে রাখতে হবে যে জেড ডিএনএ তে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন হচ্ছে হেলিক্স বামাবর্ত এটা, তারপর হচ্ছে উচ্চ লবণ ঘনত্ব তৈরি করা এটা, আর হচ্ছে একটি পূর্ণ পাকে 12টি বেস জোড়া, এই তিনটে অপশন ঠিক। তাহলে কি বললাম? জেড ডিএনএ তে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলো বর্তমান থাকে? হেলিক্স বামাবর্তে থাকে, অর্থাৎ একটি বাম হাতে ডবল হেলিক্স থাকে, তারপরে হচ্ছে উচ্চ লবণ ঘনত্ব তৈরি করতে পারে, তারপরে একটি পূর্ণ পাকে 12টি বেস জোড়া থাকে। তাছাড়া আমরা মনে রাখতে পারি সুগার ফসফেট, ব্যাকবোনের বিকল্প, স্ট্যাকিং থাকা, এইগুলো মূলত কিন্তু জেড ডিএনএ এর বৈশিষ্ট্য, বা হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন থাকা, এগুলো কিন্তু জেড ডিএনএ এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে অপশন এ, বি, সি এই তিনটে অ্যান্সার ঠিক। এরপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলো আদান যুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়? নিম্নলিখিত কোন শ্বেতকণিকা বা শ্বেতকণিকাগুলি আদান যুক্ত কোষ হিসেবে চিহ্নিত হয়? চারটে অপশন রয়েছে, মনোসাইট, বেসোফিল, হাইড্রোফিল, লিম্ফোসাইট। তো আমাদের মনে রাখতে হবে শ্বেতকণিকার ধারণগুলি হচ্ছে দানাদার কোষ, যেমন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আদানাদার কোষ হচ্ছে আদানাদার মানে দানাদার নয় যেগুলো, সেগুলো হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। তাহলে মনোসাইট আর লিম্ফোসাইট এই দুটো অ্যান্সার করবে, মনোসাইট এবং লিম্ফোসাইট আদানাদার, অর্থাৎ দানাদার নয়, এইটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলো মেকি ফল? এই চারটে অপশনের মধ্যে কোনগুলো মেকি ফল? মেকি ফল মানে অপ্রকৃত ফল। তো আমরা জানি অপ্রকৃত ফল হচ্ছে আপেল, নাশপাতি, স্ট্রবেরি, কলা, আনারস, এইগুলো অপ্রকৃত ফল। তাহলে এখানে অপশনে রয়েছে কলা, আপেল, স্ট্রবেরি, টমেটো প্রকৃত ফল। তাহলে অপশন এ, সি এবং ডি এই তিনটি অপশন সঠিক অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন, নিচের কোনগুলো প্রোক্যারিওটিক কোষে থাকে না? প্রোক্যারিওটিক কোষে কি কি থাকে না? তো আমরা জানি আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি এগুলো থাকে না। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, নিউক্লিয়াস এটা থাকে না, নিউক্লিয় পর্দা এটাও থাকে না, তাহলে এই দুটো অ্যান্সার সঠিক করব। অপশন এ এবং বি এই দুটো সঠিক করব, পাশাপাশি মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি এগুলোও কিন্তু থাকে না। এরপরের কোশ্চেন, নিম্নলিখিত উক্তিগুলোর মধ্যে কোনগুলো সঠিক নয়? তো আমাদের তাহলে সঠিক উক্তিগুলো প্রথমে খুঁজে নিতে হবে। অপশনে বলেছে যে এডিএইচ একটি পেপটাইড হরমোন, এডিএইচ একটি পেপটাইড হরমোন, এটা কি সঠিক? হ্যাঁ সঠিক।
তারপর দেখো থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, এটা কি সঠিক? হ্যাঁ, থাইরক্সিন শরীরের বিএমআর বৃদ্ধি করে, এটাও ঠিক। প্রোল্যাকটিন পাচনে সাহায্য করে না, প্রোল্যাকটিন কি করে? দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, তাহলে এটা কিন্তু ভুল। সোমাটোস্টেটিন হরমোন বা এসটিএইচ সোমাটোট্রপিন হরমোন জননে সাহায্য করে, সোমাটোট্রপিন হরমোন এই যে আমরা যে জানি যে সোমাটোট্রপিন হরমোন বা গ্রোথ হরমোন, এটা তো আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাহলে এটা ভুল। তাহলে দুটো অ্যান্সার ভুল বার করতে বলেছে, এই জন্য অপশন সি আর ডি দুটো অ্যান্সার দাগ করব, বাকি দুটো কিন্তু সঠিক রয়েছে। এরপরে ভৌত বিজ্ঞান থেকে 2023-এ যে সকল কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান? তো খাবার সোডার মূল উপাদান কি? খাবার সোডার মূল উপাদান হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডার মূল উপাদান, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তারপরের কোশ্চেন, কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায়? তো বলের সংজ্ঞা এটা আমরা কোন সূত্রে পেয়ে থাকি? প্রথম সূত্রে পেয়ে থাকি নিউটনের। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রে আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় কত গুণ? তো আমরা জানি যে 1 জিবি 1 জিবি 1 জিবি সমান 1024 MB, এটা আমরা জানি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে 1 জিবি সমান যদি 1024 MB হয়, তাহলে কত গুণ বড়? তাহলে প্রায় 1024 গুণ বড়, এখানে 1000 রয়েছে সেটাই রাখ করব, ঠিক আছে? অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, রান্নার গ্যাসে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, এলপিজি গ্যাসের মূল উপাদান কি? এলপিজি গ্যাসের মূল উপাদান প্রোপেন ও বিউটেন, রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড হলো, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমরা জানি কি সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, এটা দ্বিক্ষারীয় অ্যাসিড। দ্বিক্ষারীয় অ্যাসিড কেন? কারণ এই সকল অ্যাসিড প্রশমন বিক্রিয়ায় কি করে? 2 মোল ক্ষার প্রশমিত করতে পারে, এই জন্য এটাকে আমরা দ্বিক্ষারীয় অ্যাসিড বলে থাকি। তাহলে H2SO4 এটি দ্বিক্ষারীয় অ্যাসিড। তারপরের কোশ্চেন, H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? H2S হাইড্রোজেন সালফাইড, এটা পচা ডিমের মতো গন্ধযুক্ত আমরা জানি, এবং এটি একটি কি? মৃদু অ্যাসিড, রাইট অ্যান্সার H2S। H2S একটি মৃদু অ্যাসিড, অর্থাৎ H2S হাইড্রোজেন সালফাইড একটি মৃদু অ্যাসিড, এটা পচা ডিমের মতো গন্ধ সহ বর্ণহীন একটি গ্যাস, ঠিক আছে? তারপরের কোশ্চেন, 100 ডিগ্রি সেলসিয়াসে জলে সাধারণ লবণের দ্রবণতা 40, ওই উষ্ণতায় 100 গ্রাম সংস্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন? তো এখানে কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে, দ্রব্য এবং দ্রাবক বলেনি, শুধুমাত্র দ্রবণতা 40 বলেছে। তাহলে আমরা যদি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেওয়া রয়েছে, আমি যদি এখানে দ্রবণে যদি আমি দ্রব্য মানে যে দ্রাবীভূত হবে তার পরিমাণ এখানে বার করতে বলেছে, এখানে বলেছে সংশ্লিষ্ট দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন, তাহলে যে দ্রাবীভূত হবে দ্রব্য এটাকে আমি এক্স হিসেবে ধরবো, এবং দ্রাবক মানে জলে দ্রাবীভূত হবে, সেই জলের পরিমাণটা কত? যদি এক্স পরিমাণ দ্রব্য হয় দ্রাবীভূত হলে দ্রাবকটা কতটা থাকবে? দ্রাবক 100 - x থাকবে, এটা থাকবে। এবার এখানে বলেছে দ্রবণতা, এখানে বলেছে দ্রবণতা ইজিক্যাল টু আমরা কি জানি? দ্রব্য ভাজিত হচ্ছে দ্রাবক ইনটু 100, এটা জানি। তাহলে দ্রব্য কতটা? x, দ্রাবক কতটা? 100 - x ইনটু 100 ইজিক্যাল টু কত বলে দিয়েছে? 40 বলে দিয়েছে, তাহলে ইজিক্যাল টু 40 বসাও। এবার এটাকে তুমি সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাবে। এটাকে তুমি সিম্পলিফাই করো, অর্থাৎ একদিকে যদি এটাকে নাও x 100 - x ইজিক্যাল টু এই 40, নিচেই 100টা চলে যাবে, 40/100 কাটাকুটি করে দাও, এই জায়গায় 0 0 কাটা, তারপরে 2 2 এ 4, 2 5 এ 10, 2 এর 5। এবার এটাকে মানে কনাকনি গুণ করো, কনাকনি গুণ,
তাহলে 102 এটা 5x করো না, তো x আর 5 গুণ করলে 5x ইজ ইকুয়াল টু 102 200 মাইনাস 2x। তাহলে x টাকে এইদিকে নিয়ে এসো, x টাকে একদিকে নিয়ে এসো, x টাকে একদিকে আনলে কি হবে 5x 2x 5 2 7 7x 7x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো 200, শুধু x ইজ ইকুয়াল টু 200/7 কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাবে 7 2 14, এটাকে দশমিকে আসবে 28.57 এটা আসবে এত গ্রাম। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এটাই হবে 28.57 গ্রাম। ঠিক আছে, তারপরের কোশ্চেনে কি বলেছে, দুধ একটি কি? তো দুধ একটি কি, দুধ একটি কলয়েড। কারণ কলয়েডের সংজ্ঞায় আমরা জেনেছিলাম যে কলয়েডে আমরা তার মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা সেটা 10⁻⁻7 থেকে 10⁻⁵ সেমির মতো হয়ে থাকে। তাহলে দুধ একটি কি, কলয়েড। তারপরের কোশ্চেন, একটি পাত্র কানায় কানায় পূর্ণ করে একটি তরল রাখা আছে। দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদাই কানায় কানায় পূর্ণ থাকে। পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? এখানে শুধুমাত্র প্রসারণ গুণাঙ্ক আলফা বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি যে আলফা ইজ ইকুয়াল টু প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে হলে আমাদের কি করতে হবে, গামা/3 এই মানে ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে এখানে দেখো 3 আর গামা যদি আমি গুণ করি তাহলে শুধুমাত্র গামা, অর্থাৎ এখানে তো বলেছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করতে, অর্থাৎ গামার মান বার করতে, তাহলে গামা ইজ ইকুয়াল টু 3 আর আলফা, 3 আর আলফা এটাই হবে। তাহলে 3 আর আলফা রয়েছে অপশন ডি তে, এটাই রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে প্রদর্শিত চিত্রের মতো একটি আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাঁচের ফলকের একদিকে 32 ডিগ্রি করে আপতিত হলো। মানে এই কাঁচের ফলকে 32 ডিগ্রি কোণ করে একটি আলোক রশ্মি ঢুকেছে, আপতিত হয়েছে। উল্টো দিকে থিটা কোণে নির্গত হলো, মানে এই যে থিটা কোণ, এই থিটা কোণে নির্গত হচ্ছে। এই থিটা কোণের মান বার করতে বলেছে। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক যদি 1.5 হয়, থিটার মান কি হবে? এটা একদম সহজ কোশ্চেন। তো আমাদের মাথায় রাখতে হবে যে কাঁচের প্লেটে কোনো চ্যুতিকোণ সৃষ্টি করে না, বা কাঁচের প্লেটে কোনো চ্যুতিকোণ হয় না। শুধুমাত্র কি হয়, শুধুমাত্র পার্শ্ব সরণ হয়, তাহলে চ্যুতিকোণ হয় না। অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু I2 সেম হয়। অর্থাৎ 32 ডিগ্রি যদি এক পাশে কোণ তৈরি করে আর এক পাশে 32 ডিগ্রি কোণই তৈরি করবে। ঠিক আছে, আরেক পাশে 32 ডিগ্রি কোণই তৈরি করবে, তাহলে অপর পাশে 32 ডিগ্রি কোণ তৈরি করবে। অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? বরফ গলনের লিন তাপ, জলের আপেক্ষিক তাপ ও জলের বাষ্পীভবনের লিন তাপ হলো যথাক্রমে 80 ক্যালোরি পার গ্রাম, 1 ক্যালোরি পার গ্রাম 0 ডিগ্রি সি এবং 540 ডিগ্রি ক্যালোরি গ্রাম, এটা বলে দিয়েছে। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে বরফ গলেছে, বরফের পরে সেটা জল পরিণত হবে, জলের পরেই তো সেটাকে তুমি ফোটালে বাষ্প হবে, এটা তো স্বাভাবিক। এখানে ডিরেক্ট এই কথাটা বলেছে যে বরফ থেকে বাষ্পের কথা। তো আমরা এটা পরপর বার করব লিস্ট অনুযায়ী, প্রথমে বরফ, তারপরে জল, তারপরে বাষ্প হবে। তো বরফ গলানোর জন্য লিন তাপ কতটা প্রয়োজন হয়? 80 ক্যালোরি লিন তাপের প্রয়োজন হয়, এটা তোমরা জানো। এটা বলেও দিয়েছে যে জল 80 ক্যালোরি মানে হচ্ছে শক্তি প্রয়োজন হচ্ছে বরফ গলনের জন্য, অর্থাৎ বরফ গলে জল তৈরি হওয়ার জন্য। জল থেকে আবার বাষ্প তৈরি হতে হলে তার লিন তাপ কত প্রয়োজন? 540, এটাও বলে দিয়েছে। তাহলে জল থেকে বাষ্প পরিণত হতে তার লিন তাপের প্রয়োজন হচ্ছে কত? 540, এটা প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা এইখানে দেখো বরফ থেকে জল থেকে বাষ্প হওয়ার জন্য আমরা আবার 540 হচ্ছে কি পাচ্ছি, ক্যালোরি ব্যবহার করছি, বা হচ্ছে 500 ক্যালোরি লিন তাপের প্রয়োজন পড়ছে। তাহলে এখানে তুমি একটা বিষয় খেয়াল করো যে 0 ডিগ্রি থেকে যখন 100 ডিগ্রি পরিবর্তন হচ্ছে জল থেকে বাষ্প, তাহলে 100 ডিগ্রি পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে আরো একটা লিন তাপ কিন্তু আসছে।
সেটা হচ্ছে জল থেকে বাষ্প হওয়ার জন্য আরো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা লাগছে, অর্থাৎ লিন তাপ আরো 100 ডিগ্রি লাগছে। তাহলে টোটাল যোগ করো, প্রথমে 80 ক্যালোরি লিন তাপ, তারপরে 540 ক্যালোরি লিন তাপ, 540 ক্যালোরি লিন তাপ 540, তারপরে জলটাকে আবার ফোটানোর জন্য 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটানো হচ্ছে, অর্থাৎ 100 ক্যালোরি, এটা আমি 100 ক্যালোরি হিসেবে ধরবো, 100 ক্যালোরি আরো শক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে এটাকে টোটাল যোগ করলে আমরা কি পাবো, 0 8 4 12 দিয়ে 1 5 1 6 1 7, 720 ক্যালোরি টোটাল প্রয়োজন হচ্ছে। যে 720 এটা আমরা ক্যালোরি পাচ্ছি, এবারে 100 গ্রাম বলে দিয়েছিল, দেখো 100 গ্রাম বরফ, তাহলে 72 720, তার সঙ্গে 100 গুণ করো, তাহলে 72000, 72000 অর্থাৎ 72,000 কিলো ক্যালোরি, মানে আমরা জানি 72 কিলো ক্যালোরি, 72 কিলো ক্যালোরি, এইটা অ্যান্সার করলাম। তারপরের কোশ্চেন, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান আমরা কি জানি, 10 টু দি পাওয়ার 9 মিটার। 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার 9 মিটার। এই ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক, ঠিক আছে, এটা মেট্রিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেন, জিপিএস শব্দের অর্থ কি? জিপিএস শব্দের ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর মাধ্যমে কি করা হয়, এই জিপিএস স্যাটেলাইট নেভিগেশন পদ্ধতিতে পৃথিবীর কোন স্থানে অবস্থান, গতি ও সময় নির্ণয় করা হয়, ঠিক আছে। তারপরের কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ কোনগুলো? বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন, 78% বা 77% দেখবে কোন কোন বইতে রয়েছে, তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন ডি, সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলে। বল ও বেগের গুণফলকে কি বলা? বল এবং বেগের গুণফল, তো বল গুণিতক বেগ, বল গুণিতক বেগ, তাহলে বেগ ইজিক্যাল টু আমরা কি জানি, তাহলে বল গুণিতক বেগ ইজিক্যাল টু আমরা জানি সরণ বাই হচ্ছে সময়। তাহলে সরণ বাই সময় মানেই তো আমরা জানি যে বল গুণিতক সরণ, বল গুণিতক সরণ হলে সেটা কি হয়, কৃতকার্য হয়, কৃতকার্য ভাজিতক সময়, সময়, অর্থাৎ এটাকে আমরা কি বলি, ক্ষমতা বলি, ক্ষমতা। তাহলে এখানে রাইট অ্যান্সার ক্ষমতা, অপশন বি হবে সঠিক। তারপরের কোশ্চেন, ক্যাটাগরি 2 তে ফিজিক্যাল সায়েন্স থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল, প্রথম কোশ্চেনে কি বলেছে, একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দিলে ভেতরে সমস্ত বায়বীয় অণুগুলো নিজ নিজ অবস্থানে অনড়? না, একদম নয়, সেটা তো চলতে থাকবে, ছুটতে থাকবে। বায়বীয় অণুগুলোর মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকবে, হ্যাঁ ঠিক। বায়বীয় অণুগুলো চতুর্দিকে যত্রতর চলাচল করবে, একটু আগেই বললাম, প্রায় ভেতরে বেলুনের গায়ে আঘাত করবে, হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক। ভেতরে বায়ু কঠিন অবস্থায় পরিণত হবে, না। তাহলে অপশন বি এবং সি দুটো অ্যান্সার ঠিক পাচ্ছি। তারপরের কোশ্চেন, ফুটন্ত জলের চেয়ে স্টিমে জলীয় বাষ্প অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, এর কারণ কি? তো ফুটন্ত জল সেখান থেকে স্টিম মানে জলীয় বাষ্প অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, দেখবে অনেক সময় ভাতের ফ্যান যদি পড়ে হাতে বা জলীয় বাষ্পের উপর যদি হাত রাখো, হাত দেখবে মানে খুব তাড়াতাড়ি ঢুলি উঠে যায়। কি কারণে ওঠে? তো এখানে আমাদের জানতে হবে অপশন গুলো যেগুলো দিয়েছে, স্টিম অনেক বেশি জোরে শরীরে আঘাত করে, না, এখানে জোর খাটানোর কোনো কথাই আসবে না। একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তাপ থাকে, একদম ঠিক, তাপ বেশি থাকে বলেই তো বেশি জ্বলন লাগে, এটা তো স্বাভাবিক। স্টিম এক ধরনের কি, স্টিম এক ধরনের জলীয় বাষ্প, তাহলে এটাও ঠিক। ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম, এটাও ঠিক। তাহলে অপশন বি সি ডি তিনটে অপশন ঠিক। তারপরের কোশ্চেন, নিচের কোন কোন উক্তিগুলি সঠিক? এই চারটে অপশনের মধ্যে কোন কোন উক্তিগুলো সঠিক? তো এখানে অপশন গুলো দিয়েছে, তরল ও গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু কোনো সঠিক আকৃতি থাকে না, ঠিক। কঠিন পদার্থের সঠিক আয়তন আকৃতি থাকে, ঠিক। কঠিন পদার্থগুলোর মধ্যে কখনোই ব্যাপন বা বিক্ষেপণ হয় না, ব্যাপন বা বিক্ষেপণ কঠিন পদার্থের মধ্যে হয় না, ঠিক আছে। গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই, এটাও ঠিক, যেখানে রাখবে সেটাই আকৃতি ধারণ করবে। তাহলে এখানে সবগুলোই ঠিক পাচ্ছি, ঠিক আছে। তারপরের কোশ্চেন, একটি বাজি সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে ছুঁড়ে দেওয়াতে ফেটে দুদিকে
দুধারে দু টুকরো হয়ে এক টুকরো উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ ডান দিকে চলে যায়, অপরটি 45 ডিগ্রি কোণ বাম দিকে চলে যায়। মানে এইদিকে এইখানে যদি বোম ফাটানো হয় এইভাবে দেখবে চলে যায়, বাম দিকে 45 ডান দিকে 45। এটা মূলত কি কারণে হয়ে থাকে? তো এটা আমরা মনে রাখবো, এটা মূলত বস্তুর ভরবেগের সংরক্ষণের সূত্রের কারণে বা বস্তুর ভরবেগের সংরক্ষণের জন্য হয়ে থাকে। তো এখানে রাইট অ্যান্সার অপশন বি। কারণ আমরা কি জানি? আমরা জানি বস্তুর ভর ওই বস্তুর বেগের গুণফল হয়, অর্থাৎ p mv হয়। তাহলে এই জন্য এটা 45 ডিগ্রি কোণ করে যাচ্ছে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলছে। তারপরের কোশ্চেন বলা হয়েছে একটি বল কোন উচ্চতা থেকে নিচে, একটি বল কোন উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে, কোন উচ্চতা থেকে একটা বলকে নিচে ছেড়ে দিয়েছি, তাহলে এখানে কি কি থাকবে? অপশন এ তে বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। ঠিক, বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। অপশন এ ঠিক। তারপরে পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হয়, একদম ঠিক। তারপরে বলেছে পতনকালে যে কোনো অবস্থান বলটি স্থিতিশক্তি ও গতিশক্তি দুই থাকে, একদম ঠিক। বলটি যখন ভূমিতে পৌঁছানোর মধ্যে স্থিতিশক্তি সর্বোচ্চ না, যখন এই উপরে ছিল তখন স্থিতিশক্তি সর্বোচ্চ ছিল, নিচে যখন পৌঁছবে স্থিতিশক্তি থাকবে না, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ বি সি তিনটে অপশন ঠিক পাচ্ছি। এরপরে ইংলিশ থেকে 2023-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল, দেখো পরপর কোশ্চেন গুলো বলেছে চয়েস দা ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং অফ চিডি। চিডির অপোজিট মিনিং কি হবে? চিডি মানে কি? তিরস্কার করা, নিন্দা করা। তো নিন্দা করার বিপরীত শব্দ কি হয়? রিকোয়েস্ট হয়, অনুরোধ করা হয় না, হয় না। অ্যাডভোকেট হয়, ওকালতি করা হয় না। ক্রিটিসাইড করা বা সমালোচনা করা হয় না, হয় না, কারণ চিডি মানেই তো নিন্দা করা। তারপরে দেখো প্রেইজ। প্রেইজ মানে আমরা একটু আগেই জানলাম বা এর আগের ক্লাসগুলো যারা করেছো জানো, প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে নিন্দা করার বিপরীত শব্দ প্রশংসা করা, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলা হয়েছে অপোজিট মিনিং তৈরি করতে বা অপোজিট মিনিং খুঁজে নিতে। তো এখানে বলেছে এক্সোনারেট। এক্সোনারেট, এক্সোনারেট মানে কি? এক্সোনারেট মানে কোন দোষকে লাঘব করা, মানে মুক্তি দেওয়া, কোন দোষ থেকে মুক্তি দেওয়া, এরকম। তাহলে এখানে অপশন গুলো দিয়েছে দেখো, এক্সকালেট। এক্সকালেট মানে ধাপে ধাপে, এটা হবে না। অ্যাডমিট মানে ভর্তি হয়, এটাও হবে না। তারপরে রয়েছে অ্যাকুইজ। অ্যাকুইজ মানে কি? অ্যাকুইজ মানে হচ্ছে বৃদ্ধি করা। তাহলে আমরা একটু আগেই পড়লাম যে এক্সোনারেট মানে লাঘব করা বা মুক্তি দেওয়া, আর এখানে বলছে অ্যাকুইজ মানে বৃদ্ধি করা। তাহলে মুক্তি দেওয়া তার বিপরীত শব্দ কি? দোষ চাপিয়ে দেওয়া বা দোষ দেওয়া, বৃদ্ধি করা। তাহলে এখানে দোষ দেওয়া, দোষ দেওয়া, দোষ থেকে মুক্তির বিপরীত শব্দ দোষ দেওয়া, অপোজিট মিনিং বলেছে। আর রিজেক্ট মানে তো ত্যাগ করা হচ্ছে না, তাহলে অপশন সি এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে বলা হয়েছে এখানে যে দুটো শব্দ রয়েছে, এখানে দুটো শব্দের মধ্যে এই যে দেখো সুইটেবল এইটা, আরেকটা রয়েছে অ্যারেঞ্জ, এই দুটো শব্দের মধ্যে আমাদের এমন একটি চারটে অপশনের মধ্যে শব্দ খুঁজতে হবে যেখানে এই দুটো শব্দের জায়গায় বসালে মিনিং ঠিক থাকবে। তো এখানে বলেছে দা ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দা জব অফ এ ক্লার্ক, অর্থাৎ ম্যানেজমেন্ট তাকে চাকরির জন্য উপযুক্ত মনে করছে না, সুইটেবল মনে করছে না। আবার বলছে আকাশ কুড নট অ্যারেঞ্জ, আকাশ অ্যারেঞ্জ করতে পারছে না অল পার্ট অফ মেশিন প্রপারলি, মেশিনের অল পার্ট গুলোকে ম্যাচিং করতে পারছে না। অ্যাকচুয়ালি অপশন গুলো কি কি দিয়েছে? অপশন গুলো দেখো ফিট দিয়েছে, তাহলে আমি যদি এই ফিট শব্দটা এখানে বসাই সুইটেবলের জায়গায়, দেখো তাহলে এখানে আমি বলতে পারি যে ম্যানেজমেন্ট তাকে চাকরির জন্য কি করেনি? সুইটেবলের জায়গায় ফিট, ফিট মনে করেনি। ঠিক, এটা ঠিক। আবার আকাশ কুড নট অ্যারেঞ্জ, আকাশ কুড নট ফিট, ফিট করতে পারছে না অল পার্ট অফ মেশিন প্রপারলি, মেশিনের সমস্ত যন্ত্রাংশ, তাহলে এটাও ঠিক হবে। তাহলে এখানে আমি ফিট শব্দটা বসাতে পারি, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে বলেছে অবজার্ভ দ্য টু ইটালিক ওয়ার্ড ফলোইং দ্য সেন্টেন্স টু গিভ ইন ইউর, এখানে এই যে দুটো শব্দ রয়েছে এই দুটো শব্দের মধ্যে ভুল জায়গাটা তোমাকে খুঁজে বার করতে হবে, কোন লাইনে বা কোন সেন্টেন্সে ভুল রয়েছে। তাহলে এখানে তুমি একটি জিনিস বিষয় খেয়াল করো, এখানে কাউন্সিলিং যে বানানটা রয়েছে, কাউন্সিলিং বানান কি এটা? কাউন্সিলিং মানে আমরা কি জানি? মন্ত্রী পরিষদ বা শুধু পরিষদ বলতে পার। তা কাউন্সিলিং বানান কি হয়? কাউন্সিলিং এর বানান হয় সি ও ইউ এন সি আই এল, আই এল হয়, এখানে ই দিয়েছে এই জন্য ভুল রয়েছে এখানে।
আবার এরপরে দেখো সাম মেম্বার অফ দা কাউন্সিল, এখানে যে কাউন্সিলিং বানানটা রয়েছে এটাও কিন্তু ভুল। কেন ভুল? COUNSIL বলেছে, SIL নয়, কাউন্সিল। এখানে অ্যাকচুয়ালি যে কাউন্সিলের কথা বলছে না, এটা কাউন্সিলিং নয়, এই শব্দটা হওয়া উচিত ছিল উপদেশ দেওয়া, কাউন্সিল, অর্থাৎ বানানটা এটা হতো COUNSEL হওয়া উচিত ছিল। বলতে এইখানে দেখো এটা আর এটা এই দুটো কিন্তু ঘুরিয়ে দিয়েছে, ভুলভাল দিয়েছে, তাহলে এই দুটো ভুলই রয়েছে, এই দুটোই ভুল। তাহলে নাইদার সেন্টেন্স ওয়ান আর সেন্টেন্স ইজ কারেক্ট, এইটা বলবে নাইদার সেন্টেন্স ওয়ান নর সেন্টেন্স টু ইজ কারেক্ট, এক এবং দুই কোনোটাই সঠিক নয়। তারপরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে এ পারসন ক্যান বি, এখানে এই যে কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এই কিলিং অ্যানাদার হিউম্যান বিং একে তোমরা এক কথায় কি বলবে? এটাকে বোল্ড করে দিয়ে বলবে এক কথায় কিলিং অ্যানাদার হিউম্যান বিং কে কি বলবে এক কথায়। কোশ্চেনটি দিয়েছিল পরীক্ষায় 2023-এ। তো এখানে আমরা জানি যে কোনো মানুষকে হত্যা করা মানে, মানুষকে হত্যা করা মানে কি? হোমিসাইড, মানুষকে হত্যা করা হোমিসাইড। কারণ আমরা জানি কি প্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা, জিনোসাইড মানে গণহত্যা করা, ফ্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা, আর হোমিসাইড মানে কি? মানুষকে হত্যা করা। তাহলে কিলিং অ্যানাদার হিউম্যান বিং মানে কি? কিলিং অ্যানাদার হিউম্যান বিং মানে মানুষকে হত্যা করা। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হচ্ছে। তারপরের কোশ্চেন দেখো, সাম পিপল ড্যাশ themselves into believing that they are বলেছে indispensable indispensable to the organization they work for। এখানে কি বলছে? নিজেদেরকে কিছু ব্যক্তি, কিছু পিপুল, সাম পিপুল নিজেদেরকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যে বিশ্বাস করাচ্ছে যে তারা যে সংস্থার সঙ্গে কাজ করছে সেই কাজটা করা প্রয়োজন। এখানে তাহলে ড্যাশে কি বসাতে পারি? সাম পিপুল কি করছে? সাম পিপুল বিভ্রান্ত সৃষ্টি করছে, অর্থাৎ ডিলুইট, সাম পিপুল ডিলুইট করছে, বিভ্রান্ত করছে নিজেদেরকে, যে তাদের কি করা উচিত? তাদের বিশ্বাস করা উচিত যে সংস্থার সঙ্গে তাদের কাজ করার দরকার রয়েছে, এইটা। কারণ ফোর্স মানে জোর করা, এটা তো হবে না। আর কিপ মানে কি? কিপ মানে ব্যাখ্যা করা, এটাও হবে না। আস মানে জিজ্ঞাসা করা, এটাও হবে না। কি দেওয়া? তারপরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্ট হ্যাড ভেরি ফিউ কোশ্চেন টু রাইস। তো এখানে যে অপশনটা রয়েছে আমাকে একটু মিলিয়ে দেখতে হবে যে কি বলতে চাইছে। বলেছে হিজ, হিজ ড্যাশ, হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট, তার বিষয়ে ড্যাশ, তারপরে বলেছে ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্ট হ্যাড ভেরি ফিউ কোশ্চেন টু রাইস। বলতে তার বিষয় এতটাই ভালো, ছাত্রদের কাছ থেকে তারা কি পাচ্ছে? বিভিন্ন কোশ্চেন পাচ্ছে, এই কথাটা বলেছে। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় আমি কি বসাতে পারি? হিজ এক্সপোজিশন, এক্সপোজিশন মানে কি? প্রকাশক, তার প্রকাশকের যে বইটা, প্রকাশকের যে যে সাবজেক্টটা সেটা খুব ভালো, স্টুডেন্টদের কাছ থেকে ফিউ কোশ্চেন পাচ্ছে, সেই কথাটা বলেছে। তাহলে এখানে আমি যদি প্রকাশক বলি বা এক্সপোজিশন বলি, ঠিক হবে? হ্যাঁ হবে। ক্লিয়ারিটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে স্বচ্ছতা, এমনটা কিন্তু নয়। ডিসপোজিং, ডিসপোজিং মানে হচ্ছে হস্তান্তরিত করা, এটাও হবে না। আর এক্স এক্সপিজিওর, এক্সপিজিওর মানে কি? প্রকাশ করা, এটা তো হবে না। তারপরের কোশ্চেন, দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপেক্ট। তো এখানে বলেছে কিছু মানুষ, দোজ হু হ্যাভ ওয়েল, দ্বারা কিছু মানুষ কি করেছে? ওয়েল দেয়ার ট্রানজিশন, তাদের পরিবর্তন করেছে, ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপেক্ট মানে গ্রামের থেকে শহরে যারা স্থানান্তরিত হয়েছে তারা কি করতে পেরেছে? উন্নতি করতে পেরেছে, এই কথাটা বলছে। তাহলে দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ, নিজেদেরকে মানিয়ে নিতে পেরেছে, দেয়ার ট্রানজিশন তাদের পরিবর্তন, ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ গ্রামের লাইফ থেকে শহরের লাইফ, হ্যাভ প্রসপেক্ট তারা উন্নতি করতে পেরেছে। তাহলে এখানে ম্যানেজ শব্দটি বসাতে পারো। তারপরের কোশ্চেন, এখানে বলেছে মিনিংফুল করতে হলে কোন শব্দটি বসাবে? দিস ইজ দ্য ড্যাশ চয়েসেন ফ্রম দ্য স্কুল টু কাম আপ। একটি স্কুল, স্কুল গঠন করার জন্য এখানে কি প্রয়োজন সেটাই বলেছে।
তো এখানে দেখো সাইড দেওয়া রয়েছে, সাইড রয়েছে, প্লট রয়েছে, এরিয়া প্রয়োজন। তো আমরা জানি একটা স্কুল গঠন করবে মানে একটা সাইট অর্থাৎ জমির টুকরো প্রয়োজন, অর্থাৎ পিস অফ ল্যান্ড প্রয়োজন, তাহলে এখানে সাইড অ্যান্সার করবে। এবার অনেকে বলবে স্যার প্লট কেন হলো না, এরিয়া কেন হলো না? এরিয়া মানে বড় জায়গার কথা বলেছে, আর সাইড মানে তো দৃশ্য, এটা তো হবেই না। আর প্লট, এই প্লট কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশনের আন্ডারে থাকে, তাহলে এখানে এই জিনিসটা আসবে না, তাহলে এখানে শুধু সাইড অ্যান্সার করবে, ঠিক আছে। তারপরে বলেছে দি ড্যাশ ইম্পোস্ট, তারপরে ফর নন পেমেন্ট ওয়াচ টু ড্যাশ ফর দা ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট। অ্যাকচুয়ালি এখানে বলেছে দা, এখানে দুটো ড্যাশে এই শব্দগুলো বসিয়ে মিনিংটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখানে যদি আমি প্রথম অপশনের ক্ষেত্রে বসাই দ্য পেনাল্টি ইম্পোজ ফর দ্য নন পেমেন্ট ওয়াচ টু, তাদের পেনাল্টি দেওয়া হয়েছে না পেমেন্ট করার জন্য, ড্যাশ ফর, যদি আমি এটা লো বসাই, লো ফর ইট ব্রিং ইন এনি ইমপ্রুভমেন্ট, অর্থাৎ মানে খুব কম উন্নতির জন্য এই কথাটা বলেছে। তাহলে এখানে কিন্তু এই অপশনটা বসালে কিন্তু ঠিক হচ্ছে, বাকিগুলো হবে না। কেন হবে না? দেখো এখানে টোল রয়েছে, সিম্পল রয়েছে। তাহলে টোল মানে কি? সহজ সরল। টোল মানে সহজ, আর সিম্পল মানে সরল, এটা তো হবেই না। ফাইন, তারপরে দেখো সার্ভিস রয়েছে, ফাইন, ফাইন আর সার্ভিস। সার্ভার, সার্ভেয়ার মানে কি? তীব্র, তাহলে তীব্র কথাটা তো এখানে আসবেই না। আর এখানে পানিশমেন্ট আর রয়েছে হার্স, হার্স মানে তো অ্যাকচুয়ালি কর্কশ, তো এটা হবে না, অপশন এ রাইট অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলেছে উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হেয়ার টু মেক দিস ফাংশন এ গ্রেট সাকসেস। তো এখানে এই অপশনগুলো তুমি বসিয়ে বসিয়ে চেক করো। যদি আমি প্রথম অপশনটা বসাই, উই আর প্লেসড, প্লেস মানে কি? উই আর প্লেসড, তারা হচ্ছে আনন্দিত, টু হ্যাভ হিম তাকে পেয়ে, ড্যাশ হেয়ার টু মেক হিজ ফাংশন গ্রেট সাকসেস, তাদের ওভারঅল, যদি ওভার হেয়ার টু মেক হিজ ফাংশন গ্রেট সাকসেস মানে পুরো ফাংশনে তাকে পেয়ে, তাহলে তারা খুশি। তাহলে এখানে অপশন এ তুমি বসাতে পারো, বাকিগুলো হবে না। কারণ এখানে লিভ কথাটা দিয়েছে ত্যাগ করা, ত্যাগ করার জন্য খুশি হয়েছে এমনটা কিন্তু নয়। সরি কথাটা তো আসবেই না। হ্যাপি কথাটা আসছে কিন্তু লাই কথাটা আসবে না, এই জন্য এই অপশনটা হচ্ছে না, অপশন এ রাইট অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন, উই আর শুড নট বি ইন্ডিফিনেন্ট indifferent dash the suffering of our fellow man অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমাদের, উই শুড নট ইনডিফারেন্ট, আমাদের ভিন্ন হওয়া উচিত নয়, ড্যাশ দ্য সাফারিং অফ আওয়ার ফিউ ম্যান, যারা সাফার করছে তাদের থেকে পৃথক হওয়া উচিত নয়। অ্যাকচুয়ালি এখানে প্রিপোজিশন বসাতে বলেছে, না গ্রুপ অফ ওয়ার্ড বসাতে বলেছে, তাহলে ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের পরে কি বসাবে? ইনডিফারেন্ট টু, কারণ এটা ফিক্সড, ইনডিফারেন্ট টু এটা ফিক্সড প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ভিন্ন হওয়া উচিত নয় যারা সাফারিং করছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরের কোশ্চেন বলেছে যে সেম মিনিং, একই সমার্থক শব্দ আর কি যাকে বলে, অব্লিগেটরি, অব্লিগেটরির সমার্থক শব্দ কি হবে? অব্লিগেটরি মানে কি? বাধ্যতামূলক, বাধ্যতামূলক মানে হচ্ছে কি বোঝাচ্ছে? এগ্রিয়েবল, হচ্ছে রাজি হওয়া, না রিকোয়ার্ড, হ্যাঁ রিকোয়ার্ড মানেই হচ্ছে বাধ্যতামূলক, আবার অব্লিগেটরি মানেই বাধ্যতামূলক, তাহলে এটা অ্যান্সার হবে। স্টাবন তো হবে না, একগুঁয়ে হবে না, আর ইউজফুল মানে হচ্ছে ইউজফুল দরকারি, এটা তো হবেই না, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাব, হুইচ দা সেম মিনিং, একইভাবে সেম মিনিং বার করতে বলেছে। বলেছে এক্সিউট, এক্সিউটের সেম মিনিং, এক্সিউট মানে কি? ঝরা, ঝরে ঝরে পড়া, তাহলে এখানে দেওয়া আছে ড্রপ, ড্রপ মানে ফোঁটায় ফোঁটায় পড়া, ড্রপ। তারপর দেওয়া আছে ওজি, ওজি মানে কি? ঝরে ঝরে পড়া, তাহলে এক্সিউটের সেম মিনিং সমার্থক শব্দ ওজি বসাবো, ঠিক আছে, ঝরে ঝরে পড়া। তারপরে তো এখানে রয়েছে এভাপোরেট, এভাপোরেট মানে তো বাষ্পীভবন, হবেই না। ওভারফ্লো মানে তো মানে উপচে পড়াটা তো হবেই না। তারপরে বলেছে অপোজিট মিনিং, অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ, এই বিপরীত শব্দ বসাতে বলেছে কার? ইম্পাউন্ডে, ইম্পাউন্ডের বিপরীত শব্দ, ইম্পাউন্ড মানে কি? আবদ্ধ করা, ইম্পাউন্ড মানে আবদ্ধ করা, আবদ্ধ করার বিপরীত শব্দ কি?
এখানে রয়েছে কম্পাউন্ড, কম্পাউন্ড মানে জটিল, হবে না। তারপরে জেনারেট, জেনারেট মানে কি, উৎপাদন করা, হবে না। তাহলে কম্পাউন্ড মানে আবদ্ধ করা, ডলার, ডলার মানে মুদ্রা, একটি ডলার, এটা তো হবেই না। রিলিজ, ইম্পাউন্ড মানে আবদ্ধ করা, রিলিজ মানে মুক্তি করা। তাহলে অপশন ডি অ্যান্সার করতে পারি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। 2023-এ ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে সলভ করছি। এখানে কোশ্চেন গুলো দিয়েছে, দেখো প্রথম কোশ্চেন, রমেশ বাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করে, এতে তার 25% ক্ষতি হয়, এতে তার ক্ষতি হয় 25%। তিনি যদি 16% লাভ করতে চাইতেন, তাহলে ঘড়িটি তাকে ওই বিক্রয় মূল্যের থেকে আরো কত বেশি টাকা বিক্রয় করতে হতো। একদম সহজ কোশ্চেন। তো আমাদের সর্বপ্রথম ক্রয় মূল্যটা বার করে নিতে হবে, কারণ ক্রয় মূল্য ধরে সবসময়ের জন্য কোশ্চেনের অ্যান্সার লাভ ক্ষতি করতে হয়। তো এখানে আমরা লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলেছে এতে তার ক্ষতি হচ্ছে 25%। মানে সে যদি 100 টাকায় কোনো কিছু কেনে, 25 টাকা কমে বিক্রি করেছে, অর্থাৎ 100 বিযুক্ত 25, অর্থাৎ বিক্রি করেছে কত টাকায়, 75 টাকায় বিক্রি করেছে। সে বলেছে যে 300 টাকায় বিক্রি করেছে, তাহলে যদি সে 300 টাকায় বিক্রি করে কত টাকায় কিনেছে, তাহলে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি হবে, সরল সম্পর্ক, তাহলে গুণ হবে 300 গুণিতক 100 ভাজিতক 75, 25, 25 4 100, 25 3 75, 3 100, তাহলে 4 একে 4, টোটাল তার কত টাকা হচ্ছে, 400 টাকা তার কেনা দাম পড়েছে। এটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে 16% লাভ করতে চাইলে তাকে ওই বিক্রয় মূল্য থেকে আরো কত বেশি টাকায় বিক্রি করতে হবে। তো 16% লাভ করতে চাইছে, তাহলে আবার লেখো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য করছি, তাহলে এখানে বলি 16% লাভ করতে চাইছে, তাহলে যদি সে 100 টাকায় কেনে, বিক্রি করতে হবে 16% লাভ করার জন্য 100 প্লাস 16 টাকা সমান 116 টাকায় বিক্রি করতে হবে। সে কিনেছে কত টাকায়, 400 টাকায়, ক্রয় মূল্য তো বের করে নিয়েছি, কত টাকায় তাহলে বিক্রি করবে, সেম সরল সম্পর্ক, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য বেশি, 400 গুণিতক 116 ভাজিতক 100, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 116 এবং 4, 116 গুণিতক 4 গুণ করলে কত হবে, 464 হবে, 464। এটা অ্যান্সার করলে এখনো হবে না, বলেছে ওই বিক্রয় মূল্য থেকে তাকে আরো কত টাকায় বেশি বিক্রি করতে হবে। তাহলে সে কত টাকায় বিক্রি করতো, সে কত টাকায় বিক্রি করেছিল, 300 টাকায় বিক্রি করেছিল। এখন 16% লাভ করার জন্য তাকে বিক্রি করতে হচ্ছে কত টাকায়, 464 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, কত টাকা বেশি, বেশি বার করার জন্য এই বিক্রয় মূল্য থেকে এইটা বিয়োগ করতে হবে, 464 টাকা থেকে 300 টাকা বিয়োগ করে দাও, তাহলে 461, টোটাল 164 টাকা তার কি করতে হবে, বেশি টাকায় বিক্রি করতে হবে, 164 টাকায় বেশি বিক্রি করতে হবে। ঠিক আছে, তারপরের কোশ্চেন বলেছে 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘন তৈরি করা হলো, ওই সংযুক্ত আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি হবে। খুব ভালো কোশ্চেন, এই কর্ণের দৈর্ঘ্য তুমি বার করো। 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখা হচ্ছে, তাহলে দুটো ঘনক পাশাপাশি রাখা হচ্ছে, পাশাপাশি যদি রাখা হয় আয়তঘনক তৈরি করবে। তাহলে 4 সেমি এটা ছিল, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, তাহলে আয়তঘনক তৈরি করেছে। দেখো এই দৈর্ঘ্যটা এখানে 4 ছিল, এখানে 4 ছিল, তাহলে টোটাল কতটা দৈর্ঘ্য হয়েছে, 8 সেমি হয়ে গেছে। তো এইভাবে আমাদের কোশ্চেনের অ্যান্সারটি করতে হবে। তাহলে এখানে কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য বার করতে। তো আমরা কি জানি যে কর্ণের দৈর্ঘ্য ইজিক্যাল টু, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এই সূত্রটা জানি। তাহলে রুট দৈর্ঘ্য স্কয়ার কত, 4 যুক্ত 4, টোটাল দৈর্ঘ্যটা আমরা 8 পেয়েছি, 8 স্কয়ার, প্রস্থ স্কয়ার কত, 4, 4 স্কয়ার, উচ্চতা কত, এইটা উচ্চতা, এইটা উচ্চতা তুমি ধরো 4 স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, রুট 28টা 64, 4 4 16, 4 4 16, টোটাল যোগ করলে কত হবে, 96, 96, রুট 96। তাহলে রুট 96 মানে, রুট 96 মানে এটাকে যদি আমি ভাঙি 96 কে
96 কে যদি আমি লসাগু করি, ভাঙি, যদি 2 4 এ 8, 2 8 এ 16, 2 2 এ 4, 2 4 এ 8, 2 1 এ 2, 2 2 এ 4, 3 4 এ 12, 2 2 এ 4, এইভাবে কাটছে। দেখো 2 2, এই দুটো 2 এর জন্য একটি 2 আমি নিতে পারি, এই একটি 2, এই একটি 2 এর জন্য আরেকটি 2 নেব, আর 3 আর 2 পড়ে থাকছে, তাহলে গুণিতক 3 গুণিতক 2 পড়ে থাকছে। তাহলে এই দুটো 2 এর জন্য আমরা কি নিয়েছিলাম, একটা 2 একটা 2, তাহলে এই দুটোকে আমরা এক পাশে করে নেব, অর্থাৎ 2 2 এ 4, তাহলে 4 4 3 2 এ 6 √6, অর্থাৎ 4√6 অ্যান্সার হবে। ঠিক আছে, √96 সমান 4√6, এই অ্যান্সারটি হবে। তারপরের কোশ্চেনে যাব। একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 4 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারে 30 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে? খুব ভালো কোশ্চেন। তো আমাদের কি করেছে, পাম্পটি এত ভর্তি করতে পারে, এই জিনিসগুলো বলে দিয়েছে। তো তাহলে আমাদের আয়তনটা বার করতে হবে। সর্বপ্রথম আয়তন না বার করলে তুমি কতটা কি জল ভরছে কি করে বার করবে? তো আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র এখানে আমরা জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্য কত? 7 মিটার। প্রস্থ কত? 5 মিটার। উচ্চতা দেওয়া রয়েছে 30 ডেসিমিটার উচ্চতা। তাহলে 30 ডেসিমিটার উচ্চতা দিয়েছে, তাহলে সবগুলোকে হয় তোমাকে কি করতে হবে, মিটারে নিয়ে আসতে হবে, না হলে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি ডেসিমিটারে প্রত্যেকটাকে নিয়ে যাই, তাহলে 7 মিটার মানে 70 ডেসিমিটার। তারপরে রয়েছে দেখো 5 মিটার, মিটার ডেসিমিটার, তাহলে 50 ডেসিমিটার, আর এখানে 30 ডেসিমিটার উচ্চতা। বাস পেয়ে গেলাম। তাহলে এখানে গুণ করো, 5 3 15, 15 7 105, 1 2 3, 1 2 3, টোটাল আমরা এটা পেয়ে গেছি। এবার এখানে বলেছে যে 2100 লিটার জল ভর্তি করতে পারে 1 ঘন্টায়, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2100 লিটার জল ভর্তি করতে পারে কত সময়ে? 1 ঘন্টায় করতে পারে। তাহলে এই জলটা ভর্তি করতে তার কত সময় লাগবে? তাহলে এখানে রয়েছে 105,000, এইটা জল ভর্তি করতে কত সময় লাগবে কথা বলেছে। তাহলে এটা ভাজিতক এটা, তাহলে 105,000 ভাজিতক 2100, তাহলে কাটো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, 3 7 21, 3 3 9, 3 5 15, 0। তারপরে দেখো 7 5 35, 50, তাহলে কি পাচ্ছি? 50 ঘন্টা পাচ্ছি। তাহলে এখানে এইটা হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, এ ও বি দুটি নিরেট গোলক, বি এর সমগ্রতলের ক্ষেত্রফল এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে এ ও বি এর আয়তনের অনুপাত কি হবে? ভালো কোশ্চেন। তো এখানে যেটা বলে দিয়েছে সেটা যদি আমরা একটু দেখি, যে এ এর সমগ্রতলের ক্ষেত্রফল বি এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ, তাহলে এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এ এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। এটা বলেছে, তাহলে বি এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সেম, বি এর সমগ্রতলের ক্ষেত্রফল একই তো নিরেট গোলকের, কিন্তু একটা কথা বলেছে লাস্টে 4 গুণ, এর সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ, অর্থাৎ 4 পাই আর স্কয়ার। এটা যদি আর এ হয়, এটা যদি আর বি হয়, এ এর 4 গুণ, অর্থাৎ এর 4 গুণ, এই কথাটা এখানে বলে দিয়েছে। তাহলে এখানে যেগুলো রয়েছে কাটাকুটি করো, 4 পাই কেটে দাও, কেটে দিলে তাহলে এখানে কি পড়ে রয়েছে? এখানে পড়েছে 4 আর এটা এ আর স্কয়ার রয়েছে ইজিক্যাল টু আর স্কয়ার বি। তাহলে এই আর স্কয়ার এ ইজিক্যাল টু এই 4টা কি হবে? ভাগে যাবে, আর স্কয়ার বাই বি, আর স্কয়ার বি বাই 4, এটা ভাগে আসলো। তাহলে এই স্কয়ারটা যখন আমি তুলতে যাব, তখন কি হবে? এইটার মাথায় রুট চাপবে, অর্থাৎ আর এ ইজিক্যাল টু রুট আর স্কয়ার বাই 4, অর্থাৎ একটি করে কমবে, আর স্কয়ারের জন্য শুধু আর 4 এর জন্য 2 2 4 2,
অর্থাৎ আর এ ইজ ইকুয়াল টু আর বাই 2 এটা পাবো। তাহলে আর বি এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাবো আর আর এ ইজ টু আর বি, ছোট হাতের আর লিখেছিলাম, আর বি ইজ ইকুয়াল টু 1:2 পাচ্ছি, 1:2 পাচ্ছি, এটা থেকে গেছে। তো এখানে আরো একটা কথা বলেছে যে এ বি এর আয়তনের অনুপাত কত। তো এ বি এর আয়তন বার করতে বলেছে। তো আমরা কি জানি আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র নিরেট গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর স্কয়ার, আর কিউব 4/3 পাই আর কিউব, এটা তাদের অনুপাত বার করতে বলেছে এ ও বি এর। তাহলে বি এর আয়তনের সূত্র কি? সেম 4/3 পাই আর কিউব, এটা আর1 এটা আর2। তাহলে 4/3 কেটে দাও, আর রয়েছে তার আগে পাই রয়েছে, পাই কেটে দাও, তাহলে আর1 বা আর এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম? আর এর ভ্যালু 1, তাহলে 1 এর কিউব ইজ টু আর2 তারপরে কিউব রয়েছে মানে 2 এর কিউব, কারণ আর বি এর মান তো আমরা 2 পেয়েছিলাম, আর বি এটা, তাহলে সেটা 2 এর কিউব। তাহলে 1 এর কিউব 1 হয়, আর 2 এর কিউব 2 2 4 4 2 8 হয়, 1:8। তো রাইট অ্যান্সার অপশন সি, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাব। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5 হলে ওই শঙ্কুর তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কি হবে? তো এখানে বলেছে তির্যক উচ্চতা, শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত 4:5 বলেছে। তো আমরা কি জানি তির্যক উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু, তির্যক উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি উচ্চতা স্কয়ার অর্থাৎ হাইট স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ আর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে তির্যক উচ্চতা এখানে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, তাহলে তির্যক উচ্চতার অনুপাত কত? 5, তাহলে এটাকে আমরা তির্যক উচ্চতা 5 ধরবো, 5x তার স্কয়ার ইজ ইকুয়াল টু শুধু উচ্চতা স্কয়ার, শঙ্কুর উচ্চতা স্কয়ার 4 স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা পাচ্ছি। তো এখান থেকে 5 স্কয়ার, 5 5 25, 25x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 4 16, এটাকে আমি x ধরলে 16x স্কয়ার প্লাস আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এইটাকে এইদিকে আনলে 25x স্কয়ার মাইনাস 16x স্কয়ার ইজ ইকুয়াল টু শুধু আর স্কয়ার, তাহলে 25 থেকে 16 গেলে কত? 9, 9x স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার, এটা পাবো। তাহলে শুধু আর ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? শুধু আর ইজ ইকুয়াল টু আমি যদি লিখি, শুধু আর ইজ ইকুয়াল টু রুট 9x স্কয়ার অর্থাৎ 3x, এটা পাবো। 3 3 9, 3x পাবো। তাহলে আর এর ভ্যালু 3x পেয়ে গেছি। এখানে আরো একটা কথা বলেছে যে শঙ্কু তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। তো তির্যক উচ্চতার অনুপাত তো দেওয়া ছিল 5x, আমরা তো করেছিলাম 5x ধরেছিলাম, 5 ধরেছিলাম এবং এক্সট্রা ধরে নিয়েছিলাম যেহেতু অনুপাতে দেওয়া আছে। এটা অনুপাত ভূমির ব্যাসার্ধের অনুপাত, ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে আর এর ভ্যালু আমরা কত পেয়েছি? 3x, তাহলে 3x x কেটে দাও, তাহলে 5:3 পাচ্ছি। তাহলে 5:3 হবে রাইট অ্যান্সার, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলেছে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলোর গুণফলের বর্গমূল কি হবে? তো বীজদ্বয়ের বর্গমূল অর্থাৎ আলফা ইন্টু বিটা, এই আলফা ইন্টু বিটার মান কি হবে? তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শেষে যেটা দেওয়া থাকে সেটাই হচ্ছে বীজদ্বয়ের গুণফল। তাহলে আলফা ইন্টু বিটার মান কত? 4, এটা আমরা পেয়ে গেছি, এবারে আরো একটা কথা বলেছে বীজগুলির গুণফলের বর্গমূল কত হবে? তো মানে গুণফল তো আলফা বিটা, তার বর্গমূল কথাটা বলেছে। তাহলে আলফা বিটা রুট আলফা বিটা ইজ ইকুয়াল টু 4 রয়েছে, তাহলে শুধু এই রুটটাকে তুলতে গেলে এই পাশে রুট চাপাবো, অর্থাৎ আলফা বিটা ইজ ইকুয়াল টু √4, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু √4 মানে 2 2 4 2, তাহলে রাইট অ্যান্সার 2 হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার।
তারপরের কোশ্চেনে বলা হয়েছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের অন্তর 3 এবং ধ্রুবক পদ 4 হয় তাহলে সমীকরণটি কি হবে? যেভাবে বলেছে ওইভাবে বসাও। তাহলে আমরা যখন দ্বিঘাত সমীকরণ তৈরি করি তখন কিভাবে তৈরি করি, যে এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু ইন্টু এক্স প্লাস আলফা এবং বিটার গুণফল, অর্থাৎ দুটো বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইজিক্যাল টু 0। এবার এখানে বলেছে যে দুটি বীজের অন্তর 3 এবং ধ্রুবক পদ 4, এটা বলে দিয়েছে। তাহলে দুটো বীজের অন্তর অর্থাৎ আলফা মাইনাস বিটা এটার মান দেওয়া রয়েছে কত? 3 দিয়েছে। তাহলে আলফা মাইনাস বিটা এটার মান যদি 3 দেওয়া থাকে তাহলে এখানে যদি আমি এখানে স্কোয়ারে নিয়ে যাই, মানে এর যদি ডবল করতে চাই তাহলে কি করতে হবে, আলফা প্লাস বিটা তার স্কোয়ার, আলফা মাইনাস বিটা সরি আলফা মাইনাস বিটা তার স্কোয়ার তুলবো, আর স্কোয়ার করার জন্য এর পাওয়ারেও স্কোয়ার বসাবো 3 স্কোয়ার, অর্থাৎ এখানে 3 স্কোয়ার মানে 9 হবে, 3 স্কোয়ার মানে 9 হবে, ডিরেক্ট বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো আলফা প্লাস বিটা এ মাইনাস বি, আলফা প্লাস বিটা আলফা এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র কি, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4ab 4 আলফা বিটা ইজিক্যাল টু 9, এটা আমরা পাচ্ছি। তাহলে আলফা ইন্টু বিটার মান কত, দুটো বীজদ্বয়ের গুণফল ধ্রুবক পদ কত দেওয়া রয়েছে, 4 দেওয়া রয়েছে, এইটা 4 দেওয়া রয়েছে। তাহলে এখানে তুমি 4টা বসাও, ডিরেক্ট এই জায়গায় 4 বসিয়ে দাও ইন্টু 4, আমি আর লিখছি না ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 4 16 ইজিক্যাল টু 9। তাহলে এই 16টাকে যদি আমি সমান চিহ্নে ওই দিকে নিয়ে যাই বা এই 9টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কত হবে, 16 আর 9 সমান চিহ্নের দিকে আসলে মাইনাস হয়ে যাবে 9টা, অর্থাৎ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 9টা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে -9, তাহলে -9 আর -16 -25 এটা আমরা পাবো। তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার রয়েছে, স্কোয়ার তুলতে গেলে আমাদের কি করতে হবে, স্কোয়ার তুলতে গেলে আলফা প্লাস বিটা স্কোয়ার তোলার জন্য এইদিকে রুট চাপাতে হবে, এইদিকে রুট চাপাতে হবে, অর্থাৎ সমান চিহ্নের এইদিকে আমি 25 নিয়ে আসবো প্রথমে, তাহলে মাইনাসটা প্লাস হবে এবং এই রুটটা তোলার জন্য এইখানে যে রুটটা ছিল এই রুটটা তোলার জন্য আমরা কি করব, এর পাওয়ারে রুট বসিয়ে দেব, রুট। তাহলে রুট আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 5 5 25 5, তাহলে রাইট অ্যান্সার কি হবে, আলফা প্লাস বিটার মান হবে 5, ঠিক আছে, রাইট অ্যান্সার 5 হবে। তাহলে এখানে আমি যখন সমীকরণটি সাজাবো কিভাবে সাজাবো, এক্স স্কোয়ার, কালারটা চেঞ্জ করি সুবিধা হবে, তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান পেয়েছি কত 5, তাহলে 5 এখানে রয়েছে এক্স প্লাস এ বি আলফা বিটার গুণফল আমাদের কি বলে দিয়েছিল, ধ্রুবক পদ 4 বলে দিয়েছিল, তাহলে প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা পেয়ে যাব যেটা রয়েছে কোন অপশানে, এ তে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলা হয়েছে, পরের কোশ্চেনে বলেছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 4 সেমি 5 সেমি, তাহলে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কি হবে। তো পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, তাহলে পরিবৃত্ত যখন আমি গঠন করছি এইভাবে গঠন করব, পরিবৃত্ত মোটামুটি আঁকলাম পরিবৃত্ত। এবার এখানে বলেছে পরিবৃত্তের ক্ষেত্রফল, তো পরিবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পরিবৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে পাই এর ভ্যালু কত 22/7 গুণিতক আর স্কয়ার। এখানে দেখো একটা কথা বলেছে, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 4 5, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে। সব থেকে লম্বা বা বড় বাহুটা বৃত্তের ব্যাসের
বৃত্তের ব্যাসে থাকবে, তাহলে বৃত্তের ব্যাস 5, তার অর্ধেক ব্যাসার্ধ আর এর কাজ, আর মানে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বার করে নিতে হবে, মানে 5/2 গুণিতক আর স্কয়ার মানে 5/2 তার পাওয়ার স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ার মানে এটার পুরোটার পাওয়ার স্কয়ার, তাহলে এটাকে তুমি কাটাকুটি করো, 22/7 গুণিতক 5×5 = 25 ভাজিতক 2×2 = 4, কাটাকুটি করলে আমরা কি পাবো, 2×2 = 4, 2×11 = 22, তাহলে 25 আর 11 গুণ করো, 25 11 275 ভাজিতক 7×2 = 14, দেখো 275/14 অপশানে রয়েছে কি, হ্যাঁ অপশান সি তে রয়েছে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, আর করার দরকার নেই। তারপরের কোশ্চেনে বলেছে সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তো আমরা জানি I = PTR/100, এই সূত্রটা আমরা জানি, তাহলে এখানে আমরা যদি প্রয়োগ করি যে 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, মানে মনে করো তোমার কাছে 100 টাকা ছিল, 4 বছর পরে সুদ আর আসল মিলে তোমার 200 টাকা হচ্ছে, মানে তোমার সুদ কত টাকা হয়েছে, 100 টাকা তোমার আসল ছিল, আরো 100 টাকা সুদ হয়েছে বলে তোমার সুদে আসলে 200 টাকা হয়েছে, তাহলে I এর ভ্যালু কত টাকা, সুদ কত টাকা পেয়েছো, 100 টাকা পেয়েছো, তাহলে 100 = P এর ভ্যালু আমি কত ধরেছি, 100 ধরেছি, তবেই আমি 200 টাকা পেয়েছিলাম, সময় কত 4 বছর, আর এর ভ্যালু বার করতে বলেছে ভাজিতক 100, তাহলে এই 100 কেটে দাও, তো রাখার দরকার নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 4R = 100, ঘুরিয়ে দিয়েছি জাস্ট, R = 100/4, 2×2 = 4, 2×5 = 100, 2×25 = 50, তাহলে টোটাল আমরা পেলাম 25%, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার, 25% টাকা আমরা 25% সুদের হারে টাকাটা পাচ্ছি। তারপরের কোশ্চেনে যাব, বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 3000 টাকার সুদ কত হবে, তো আমাদের প্রথমে বার করতে হবে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন, তো জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 28 দিনে হয়, মার্চ মাস কত দিনে হয়, 31 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনে, মে মাস কত দিনে, এখানে 26 তারিখ পর্যন্ত বলেছে, তাহলে 26 বসাও, টোটাল যোগ করো, টোটাল যোগ করলে পাবে 146 দিন, 146 দিন পাবে, ঠিক আছে, তাহলে 146 দিন সমান কত বছর, 146 ভাজিতক 365, কারণ 365 দিনে এক বছর, তাহলে 146/365 বছর আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমরা যেভাবে প্রয়োগ করি সূত্রে, যে সুদ I = PTR/100, তাহলে I এর ভ্যালু আমরা বার করব, আসল কত, আসল এখানে 3000 টাকা দিয়েছে, 3000, সময় কত, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 146 ভাজিতক 365, আর এর ভ্যালু কত 6%, 6, এটা পেলাম। এবারে এখানে তুমি কাটাকুটি করো, ভাজিতক 100 রয়েছে, এই 100টা লিখে দাও, তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, তারপরে আবার কাটো, এখানে যদি আমি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটি, 5 7 35, 5 দিয়েও কাটা যাবে, আচ্ছা আমি এটাকে 5 দিয়ে কাটছি যেহেতু 5 আছে, তাহলে 5 6 30, 5 7 35, 1 36, 5 3 15, 73, 73 2 146, তাহলে 6 দিয়ে 12, 12 6 72, তাহলে কত টাকা হচ্ছে 72 টাকা, রাইট অ্যান্সার 72 টাকা, ঠিক আছে, কাটাকুটিটা মন দিয়ে করবে। এরপরে জেনারেল নলেজ থেকে 2023 এর যে কোশ্চেন গুলো ছিল এক এক করে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, অগ্নি মন্দির কোন ধর্মের মানে মানুষের উপাসনা গৃহ, অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ, ফায়ার টেম্পল, এটা হচ্ছে জরাথুস্ট্রবাদ মানে পারসি ধর্মের উপাসনা গৃহ, জরাথুস্ট্রবাদ বা পারসি ধর্মের উপাসনা গৃহ হচ্ছে অগ্নি মন্দির। তারপরের কোশ্চেন, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, রাষ্ট্রসংঘের প্রধান যে কার্যালয়, এই রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় এটা অবস্থিত নিউ ইয়র্কে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে, সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করেন, রাইট অ্যান্সার পেরিস্কোপ।
পরের কোশ্চেন কি বলছে, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? আমজাদ আলী খান ইনি ধ্রুপদী সরোদ অর্থাৎ সরোদ বাদ্যযন্ত্রটি বাজাতেন। রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে ডাকা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে বলা হয়। ঠিক আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে মানে হচ্ছে নার্স সেবিকা ইনি ছিলেন, আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় এনাকে। গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? তো মনে রাখতে হবে গ্রেট ব্যারিয়ার রিফ, এই গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে প্রশান্ত মহাসাগরে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে মানে অস্ট্রেলিয়া দেশেতে রয়েছে। অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? পতঙ্গের কামড়ের ফলে কোন কোন রোগ হয়? এখানে দেখো ডেঙ্গি অপশানে রয়েছে, এই ডেঙ্গি রোগ মশার কামড়ে হয়। তাহলে আমরা জানি পতঙ্গের কামড়ে মানে মশার কামড়ে হয় ডেঙ্গি। স্কারবি তো ভিটামিন সি হচ্ছে, নিউমোনিয়া আজমাতে এগুলো হচ্ছেই না। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? তাহলে বায়ু দূষণকারী বলেছে সর্বোত্তম, তাহলে সবচেয়ে বেশি বায়ু দূষণ করে কে? সালফার ডাই অক্সাইড। তাহলে সালফার ডাই অক্সাইড সব থেকে বেশি বায়ু দূষণকারী। অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র গ্রহ। শুক্র, এর উষ্ণতা কত? এর উষ্ণতা 464 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, এর কারণ কি? সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে, এর কারণ হচ্ছে অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরের যে তেল সেটা ভিটামিন ডি সংগ্রহ করতে পারে। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। এরপরে লজিক্যাল রিজনিং থেকে যে 5টি কোশ্চেন দিয়েছিল 2023-এ সলভ করছি। প্রথম কোশ্চেন বলেছে এই যে সিরিজটা 6 তারপরে 11 তারপরে 21 তারপরে 36 তারপরে 56 তারপরে কি হবে? তো এখানে সিরিজটি দেখো 6 6 5 11 5 5 যোগ করতে হচ্ছে, 11 পরে 21 অর্থাৎ 11 আর 21 ব্যবধান কত? 10 এর, মানে আবার 10 যোগ করলে 21 হচ্ছে। আবার 21 এর পরে 21 এর পরে যদি আমি 21 এর সঙ্গে 15 যোগ করি 36 হচ্ছে। 36 এর পরে আবার যদি আমি 25 যোগ করি, 36 আর 25 যোগ করলে 56 হচ্ছে। তাহলে দেখো 5 10 15 36 25 নয়, 36 এর পরে 20 যোগ করলে 56 হচ্ছে। দেখো 36 20 56, তাহলে দেখো 5 10 15 20 এইভাবে যোগ করা হচ্ছে। তাহলে 20 পরে নিশ্চয়ই তার পরের সংখ্যাটা 5 5 করে বাড়ছে, 25 সংখ্যা যোগ হবে, অর্থাৎ 56 সঙ্গে আমাদের কি করতে হবে? 25 যোগ করতে হবে। 56 আর 25 যোগ করলে 81। রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন বলা হয়েছে মানে সঠিক রিলেশন খুঁজে বার করতে, কিসের? লাইট আর ক্যান্ডেলের যে রিলেশন। লাইট ক্যান্ডেল মানে কি? মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ক্যান্ডেল কি করে বা মোমবাতি কি করে? লাইট অর্থাৎ আলো দেয়। মোমবাতি কি করে? আলো দেয়। একইভাবে ব্যাটারি কি দেয়? ব্যাটারি পাওয়ার দেয়। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি। ক্যান্ডেল মোমবাতি আলো দেয়, ব্যাটারি শক্তি দেয়। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন খোঁজো রাইট অ্যান্সার। বলা হয়েছে হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন ল সন ওয়াইফ রিলেটেড টু ডেভিড? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্লাড রিলেশনের মানে সম্পর্কের কোশ্চেন। বলেছে ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ ডেভিডের ভাইয়ের স্ত্রী, এটা হবে। কারণ কি? কারণ ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ, ডেভিডের কি হবে? ডেভিডের ভাইয়ের স্ত্রী, ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ ছেলের স্ত্রী, তার ডেভিডের কি হবে? ডটার হবে, ডটার ইন ল হবে, ভগ্নী। তাহলে ডটার ইন ল অপশন বি হবে রাইট অ্যান্সার। এগুলো অ্যাকচুয়ালি ব্লাড রিলেশনের জিনিস, এগুলো কিন্তু শিখতে হবে, না হলে পারবে না অ্যান্সার করতে। তারপরে বলেছে 36 34 30 28 24 এই কোশ্চেনটি কিভাবে গেছে দেখো, একইভাবে নাম্বার সিরিজে গেছে। তাহলে 36 ছিল 34 হয়েছে, মানে কি? কমেছে। কত কমেছে? 2 কমেছে। 34 ছিল 30 হয়েছে, মানে কমেছে। কত কমেছে? 4 কমেছে। আবার 30 ছিল 28 হয়েছে, কত কমেছে? 2 কমেছে। 28 ছিল 24 হয়েছে, অর্থাৎ কত কমেছে? -4। তাহলে 2 4 2 4 করে কমছে।
2 4 2 4, তাহলে দেখো প্রথমে 2 কম ছিল 4 কম ছিল, 2 কম ছিল 4 কম ছিল, তাহলে এরপরে কি হবে 2 কমবে, তাহলে 24 থেকে 2 বিয়োগ করো 22, তাহলে 22 রাইট অ্যান্সার হবে, অপশন বি হবে সঠিক। তারপরের কোশ্চেন, এখানে মিসিং নাম্বার খুঁজে বার করতে বলেছে, এই জায়গায় কি হবে? তো মিসিং নাম্বার খুঁজে বার করো। দেখো এখানে বলেছে 5 3 4 19, মাঝের সংখ্যাটি বড়, মানে মাঝের সংখ্যাটা অ্যান্সার। তাহলে এখানে যদি আমি 5 3, 5 এর সঙ্গে 3 গুণ করি কত হয় 15, আবার এই 4টা যদি যোগ করি 15 4 কত 19, তাহলে রাইট অ্যান্সার কি হবে 19। একইভাবে এইটার ক্ষেত্রে ট্রাই করে দেখবো একই প্রসেসে আসছে কিনা, যদি আসে এই অ্যান্সারটা একইভাবে করবো। 6 আর 4 রয়েছে, 6 গুণিতক 4, 6 4 কত 24, 24 এর সঙ্গে আমরা কি করবো 5 যোগ করবো, 24 আর 5 কত 29, কোনখানে রয়েছে এইখানে, তাহলে এখানে এই অ্যান্সারটা হবে। আবার এখানে একই প্রসেসে যাব, 7 আর 5, 7 গুণিতক 5, 7 5 35, তার সঙ্গে কি করব 6 যোগ করব, 35 আর 6 যোগ করলে কত 41, রাইট অ্যান্সার 41। কোন অপশানে? অপশান সি তে রয়েছে, এটাই হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? টোটাল 2023-এ এই কোশ্চেন গুলো ছিল, আমি ডিটেলসে প্রত্যেকটি কোশ্চেন সলভ করে দিয়েছি। তোমরা এই কোশ্চেন গুলো দেখো, প্র্যাকটিস করো, তোমাদের কাজে লাগবে। যতটা পারা যায় আমি ডিটেলসে বুঝিয়েছি। এবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এর চেয়ে ভালো যদি কেউ বোঝায়, সে কিন্তু আমি প্রথম থেকেই বোঝাচ্ছি, তুমি জানো। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই যাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে, LEARNMILD, ঠিকঠাক স্পেলিং লিখবে, এই অ্যাপটি পাবে, লোগো দেখে ইনস্টল করে নেবে। PYQ সেকশন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই জায়গায় পাবে, এবং এখানে দেখো প্রত্যেকটি সাল অনুযায়ী প্রত্যেকটি PDF সমেত অ্যান্সার শিট সমেত কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, এখানে তুমি প্র্যাকটিস করতে পারবে। ওকে, এর থেকে আমি বেশি সুবিধা দিতে পারবো না, যতটা তোমাদের দরকার ততটাই সুবিধা আমি দিয়েছি। তোমরা অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য, এই অ্যাপটি ব্যবহার করতেই পারো। তো তোমরা ক্লাসটি দেখলে, আর তোমরা যারা বলছিলে যে নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে কিনা, হ্যাঁ আমাদের নতুন একটি ব্যাচে অ্যাডমিশন চলছে, সম্পূর্ণ নতুন ব্যাচ। যারা ভর্তি হতে চাও, টোটাল তোমাদের 699 টাকা লাগবে। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, এই 6টি সাবজেক্ট কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ভাবে প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে আমাদের এই লাইভ ক্লাসগুলো হয়। যারা জয়েন করতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো, হোয়াটসঅ্যাপ করে কথাটা বলে নেবে যাদের প্রয়োজন রয়েছে ভর্তি হতে চাও। আর এর আগের ক্লাসগুলো যেগুলো আমি করেছি, অর্থাৎ 2021-এর প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার, 2022-এর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার, ওখানে শিফট 1 শিফট 2 দুই ভাবে পরীক্ষা হয়েছিল, 2023 থেকে একটাই শিফটে পরীক্ষা হচ্ছে, 2024-এও সেম একইভাবে আমি ক্লাসগুলো করাবো, এবং প্লে লিস্ট করে দিয়েছি। প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস সাজানো রয়েছে, ওখানে প্রত্যেকটি ক্লাস দেখবে, প্র্যাকটিস করবে, পড়বে। পরীক্ষা, তোমাদের পরীক্ষা যতটা পাচ্ছি আমি হেল্প করছি, তোমাদের যতটা প্রয়োজন ততটা গ্রহণ করো, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোনো গ্রুপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো শেয়ার করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে।